এই নোটগুলা আমরা যে শেডগুলা রুগীদের যে এখানে অনেকেই আছেন যারা প্র্যাকটিস করছেন দীর্ঘদিন থেকে আমাদের সাথে যুক্ত আছেন, তারা আমাকে পার্সোনালি বলেছেন যে আহ, এই নোটগুলা আমরা যে শেডগুলা রুগীদের যে ফ্যাসেটগুলো আপনাদের সামনে শেখানোর চেষ্টা করি সেগুলা আসলেই মোর প্র্যাকটিক্যাল এবং কার্যকরী এবং চেম্বারে অ্যাপ্লাইড জায়গায় এই বিষয়টা থাকে। দেখেন, আর্সেনিক একটা ক্লাসিক্যাল মেডিসিন, ডেফিনেটলি সারা বিশ্বের যত হোমিওপ্যাথ আছে সবাই আর্সেনিক ব্যবহার করে থাকে, কিন্তু ম্যাথমেটিকা গুলাতে যেভাবে লেখা থাকে থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালের মধ্যে বিস্তর ফরাক কিন্তু থেকেই যায়। তো আমরা আগামী প্রায় 7-8 ঘন্টা আমরা আর্সেনিকের একটা ক্লাস নিব। যদিও আর্সেনিকের আগে করেছি, ওখানে কিছু শেডগুলা দেখাইছি, এবার আরো ক্লিয়ারিফাই করার আমি চেষ্টা করব, আরো বেসিক জিনিসগুলা নিয়ে, যে একটা আর্সেনিক পেশেন্টকে আমরা কিভাবে আমাদের চেম্বারে ধরতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে আর্সেনিককে এক্সট্রাক্ট করে দিতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি সিমিলিমাম করতে পারেন, আর্সেনিক সিলেকশন দিতে পারেন, ম্যাজিকের মতো কাজ হয়ে যায়। এবং শুধু তাই না, আচরণ পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। আমরা অনেক আর্সেনিক শ্বশুর শাশুড়ি দেখেছি, বৌমাকে একদম অতিষ্ঠ করে তুলেছে। সেই রকম শ্বশুর শাশুড়িকে এক ডোজ দেওয়ার পরে এখন বৌমা আর বৌমা হয়ে নাই, বৌমা নিজের মেয়ে হয়ে গেছে। তো এই ধরনের হলিস্টিক চেঞ্জ কিন্তু হোমিওপ্যাথি করতে পারে যদি সঠিক সিমিলিমাম করা যায়। তো আজকে আর্সেনিকের বিষয়ে প্রথম যে কথাটা বলবো, দেখেন সবকিছু তো ম্যাথমেটিক্যাল গুলাতে আছে। আমরা যদি অথারদের বই পড়ি, কেন্টের বই পড়ি, এলেন পড়ি, ক্লার্ক পড়ি, ইভেন দেন আজকের আর্সেনিকে আমি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানেরও কিছু উদ্ধৃতি নিয়ে আসবো ম্যাথমেটিক্যাল পিউরা থেকে কিছু জিনিস আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ইয়েগুলো আমরা কিন্তু পড়েই আসছি, জেনে আসছি, আজ থেকে 200-250 বছর ধরে এটা তৈরি হচ্ছে, তাই না? আমাদের রেপার্টরিতে হাজার হাজার রুব্রিক্স কিন্তু আছে, সবই সেই জায়গায় আছে, কিন্তু আমরা কেবল সেটাকে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় জায়গাটাকে আমরা পিক করতেছি, করে সেটাকে ব্যবহার করার নতুন পদ্ধতি আমরা শেখানোর চেষ্টা করতেছি, নিজেও অ্যাপ্লাই করি, আপনাদেরকেও শেখানোর চেষ্টা করি। তো আর্সেনিক অ্যালবাম আমাদের প্র্যাকটিস লাইফ থেকে আমরা যতটুকু বুঝেছি, আমরা তো সবাই এখানে ব্যবহার করছি। ডক্টর বাসার বললেন, ডক্টর শহীদুল আছেন, আরো অনেকে আছেন, তারা সবাই প্রতিনিয়ত ইউজ করেন। অনেক অনেক রুগী হয়। কিন্তু আমরা যেটা বলতেছিলাম যে একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন কোনো রুগীকে কোনো মেডিসিন দিই, রুগী হয়তো এমন কিছু বলেছে, এমন কিছু করেছে যেটা হয়তো আমরা আগে শুনিও নি, আমাদের ম্যাথমেটিকাতেও নাই। হ্যাঁ, অনেক সময় কিন্তু হয়। এখন আমি ধরেন একজন নোয়াখালীর পেশেন্টকে প্রেসক্রাইব করতে যাচ্ছি, তার টোন, তার লোকাল কিছু ল্যাঙ্গুয়েজ, সেই বিষয়গুলা কিন্তু আমি হয়তো পরিচিত না, কিন্তু আমাকে প্রেসক্রাইব করতে হবে, ওটা তো ম্যাথমেটিকাতেও নাই। তাহলে আমাকে মেডিসিনটাকে সূক্ষ্মভাবে বুঝতে হবে, মেডিসিনটা কি বলা আছে, তার অ্যাটিটিউড কি, তার আচরণ কি, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তার চিন্তায় কি থাকতেছে, তার ভাবনায় কি থাকতেছে, বা তার অনুভূতি এগুলা কিভাবে প্রকাশ করছে, এই জিনিসগুলো আমাদের ধরতে শিখতে হবে। যদি আমরা ধরতে পারি, তাহলে মেডিসিন মিস হওয়ার কোনো কারণই নাই। এটা আর্সেনিক বলে না, যে কোনো মেডিসিনেই তাই। প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা প্যাটার্ন থাকে, এই প্যাটার্নটা অ্যানালাইসিস করে বোঝাটাই হলো মূল বিষয়। তা আমি ব্যক্তিগতভাবে আর্সেনিক খুব বেশি প্রয়োগ করি বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে, এবং প্রয়োগ করে আমি আমার সাকসেস রেট আমি বলতে পারি আর্সেনিকে অনেক বেশি। বেলেডোনায় অনেক বেশি সাকসেস পাওয়া যায়, বেলেডোনা হয়ও তাই। তারপরের যে মেডিসিনটা খুব বেশি সাকসেস পাওয়া যায়, আমি পার্সোনালি পেয়েছি, সেটা আর্সেনিক। এবং বাচ্চাদের ক্ষেত্রে তো বলাই মানে বাহুল্য। এই খালি কিছু জিনিস আছে, দেখতে জানলে আপনি ইজিলি দিতে পারবেন। তো আমি যখন প্রথম এই প্যাটার্নে প্রেসক্রাইব করা শুরু করলাম আমার প্র্যাকটিস লাইফের শুরুতে, তখন আমি করতাম কি, কিছু রুব্রিক্স বুঝতাম। এই ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড কনস্ট্যান্টলি, হ্যাঁ,
ক্যান নট কোয়াইট, এই টাইপের যে রুব্রিক্স গুলো আছে আমাদের নতুন যারা, তারা হয়তো এগুলো বুঝতে পারছেন না, কিন্তু পুরনোরা জানবেন যে আর্সেনিকের এগুলো খুব ক্লাসিক্যাল রুব্রিক্স। এই জিনিসগুলো দেখে আমি আর্সেনিক দিতাম এবং খুব চমৎকার কিন্তু ফল পেতাম। তখন বুঝেই দিই আর না বুঝেই দিই, এই রুগী এরকম এরকম করতেছে, বাস রুব্রিক্স নিয়ে নিলাম, দিয়ে দিলাম। তো আজকে আমি একটা আমার পুরনো কেস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আপনারা খুব ভালোভাবে শুনবেন আমি কেস টেকিং কিভাবে করি এবং কি থেকে কি হয় সবই এই কেসের মাধ্যমে বুঝতে পারবেন। হ্যাঁ, একটু মন দিয়ে শুনতে হবে। ঠান্ডা, আমি খুব ধীরে ধীরে বলবো, খুব দ্রুত বলবো না, হারিতে বলবো না, যাতে প্রত্যেকেই বুঝতে পারেন, কারণ এখানে অনেকে নতুন আছেন, তারা হয়তো বা দ্রুত বললে আমার কথা ওইভাবে ধরতে পারবেন না। তো এই বাচ্চাটার বয়স হলো 2.5 বছর। সে যখন আসছিল তার বয়স ছিল 2.5 বছর। আমি এই কেসটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই কারণে যে আমি নিজে এই কেস থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু। মানে রুগী আমাদের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে রুগী। রুগী আমাদেরকে কিন্তু অনেক কিছু শেখায়। আমাদের যদি শেখার মানসিকতা থাকে, রুগী দেখতে দেখতেও আমরা অনেক কিছু শিখতে পারি। তো যাক, বাচ্চাটার বয়স ছিল 2.5 বছর। বাচ্চাটা বাবার মানে যখন আসে আমার চেম্বারে সামনে। এখন প্যারাশুট বেলি ফুল 200 মিলিতে 30 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। সামনের যে চেয়ারে সেটাতে বাবা বসেছিল, আর ডান সাইডে একটা চেয়ার রাখা আছে, সেই চেয়ারে তার মা বসেছিল। তো বাচ্চাটা তার বাবার কোলে বসেছিল। আমি সব বর্ণনা দিচ্ছি, একদম ভিডিওর মতন করে বর্ণনা দিচ্ছি। আপনারা শুধু ভিজুয়ালাইজেশন করেন আর সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন। তো প্রথমে বাচ্চার বাবা বলা শুরু করলো যে, ডাক্তার সাহেব, অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেছে যে এর অ্যালার্জিক ব্রঙ্কাইটিস হওয়ার একটা টেন্ডেন্সি আছে, আর আবহাওয়া পরিবর্তন হলে হুটহাট তার সর্দি শুরু হয়ে যায়। একটু সিজন চেঞ্জ হয়ে গেলেই তার সর্দি শুরু হয়ে যায়, খুব ঘন ঘন কাশি হয়। প্রতি মাসে বা 1.5 মাস, প্রতি মাসেই হবে, নাহলে কম, মানে 1.5 মাস হয়, 1 মাস নাহলে 1.5 মাস পর পর তার এই কাশি আর শুরু হবে। আর সিজন যদি একটু চেঞ্জ হয়ে যায় তাহলে তার ঠান্ডা কাশি এগুলো শুরু হয়ে গেল। তো আমি বললাম যে কখন থেকে এরকম শুরু হয়েছে, এই প্রবলেমটা কবে থেকে খেয়াল করছেন? কারণ বাচ্চার মা বলতেছে যে ওর বয়স যখন 13 দিন ছিল তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে। আমি বললাম যে কি হয়েছিল তখন? মা বলছে তখন কিছুই হয়নি। একদিন হঠাৎ রাত্রে সে খুব কান্নাকাটি করছিল, সকালে এত কান্নাকাটি কোনোভাবেই থামে না। সকালে উঠে আমরা ঘাবড়ে গেলাম, সকালে উঠে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার দেখানো হলো। কারণ এই বয়সী বাচ্চাদের তো অনেক সময় অনেক বেশি পেটে ব্যথা হয়, রাত্রে পেটে ব্যথা কমানোর জন্য অনেক কিছু ট্রাই করেছে, এইভাবে নিয়েছে, এই করছে ওই করছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই কাজ হয়নি, কান্না থামাতে পারেনি। তো সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার ভালো করে এক্সামিন করলো, করে বললো যে তার গলায় সমস্যা, এই থ্রোট ফুলে গেছে, টনসিল ফুলে গেছে। তো এই জন্য তিনি অ্যান্টিবায়োটিক দিলেন। তাহলে অ্যান্টিবায়োটিক 13 দিন বয়স থেকেই কিন্তু শুরু হয়ে গেল। তো আমি তাকে বললাম যে কতদিনের অ্যান্টিবায়োটিক দিলেন? তো উনি বললেন যে প্রথমে 3 দিনের একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দিলেন। তো এটা খাওয়ালাম। তো প্রথম বছর তো সে মোটামুটি খুবই ভালো ছিল, কিন্তু প্রথম জন্মদিনের আগে, অর্থাৎ 12 মাস বয়সে তার প্রচন্ড জ্বর শুরু হলো, সাথে ডায়রিয়া। সেই জ্বর 103 থেকে 4 ডিগ্রিতে পৌঁছায় গেছিল। সে সময় থ্রোট ইনফেকশন হয়ে গেছিল। ডাক্তার তখন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিল, এত ভয়াবহ ছিল। তারপরেও জ্বর কমছিল না, জ্বর সবসময় 104 ডিগ্রিতে উঠে থাকতো। এক্স-রে সহ অন্যান্য সব পরীক্ষার রিপোর্ট করা হলো, সব রিপোর্টে স্বাভাবিক ছিল। তো আমরা উন্নত চিকিৎসার জন্য আমরা ডাক্তার আরেকজন চাইল্ড স্পেশালিস্টের কাছে গেলাম, রাজশাহী মেডিকেল কলেজের প্রফেসর, তিনি, তার কাছে গেলাম। তো তিনি বলতেছিলেন তখন শীত ছিল, শীতের মধ্যে আমরাও তাকে অনেক শীত বস্ত্র দিয়ে ভালো করে র্যাপিং করে ঢেকে ঢেকে রেখেছিলাম। তো ডাক্তার বলছিলেন যে হয়তো এই যে অতিরিক্ত গরম কাপড়ের কারণে তার বডির টেম্পারেচারটা বেড়ে যেতে পারে। তো এরপর থেকেই, মানে এরপরে মা বলতেছিলেন যে এরপর থেকেই তার
আসলে ঘন ঘন ওই থ্রোট ইনফেকশন হয়ে যেত এবং সাথে ডায়রিয়া শুরু হতো। তো ডায়রিয়ার জন্য এরা বিভিন্ন সময় এই প্রবলেমের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেত। ডাক্তার কখনোই তাদের মানে মানে থ্রোট ইনফেকশনের জন্য হয়তো অ্যান্টিবায়োটিক দিত, কিন্তু ডায়রিয়ার জন্য সেরকম কোনো মেডিসিন প্রেসক্রাইব করতো না। ওরাল ইনফেকশন, ওই তার সাথে ডায়রিয়া, ওই একটা ওষুধ দিয়েই সেটেল হয়ে যাবে, এটাই তাদের ধারণা ছিল। তো আমি মানে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে শেষ কবে তার এরকম অ্যাটাক হয়েছিল। তখন বাচ্চাটার বাবা বলছে যে 1.5 মাস আগে এরকম হয়েছিল, তখনও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, এবার আবার 3 দিন আগে হঠাৎ করে শুরু হলো। 1.5 মাস আগে হয়েছিল, তখন অ্যান্টিবায়োটিক দিয়ে তার ওই থ্রোট ইনফেকশন, জ্বর, ডায়রিয়া ওগুলো সব ঠিক হয়ে গেল। এই 3 দিন আগে আবার হঠাৎ করে শুরু হলো। তো আমি বললাম যে যখন তার এইসব সমস্যা হয় তখন সবচেয়ে কমন বিষয় কি কি থাকে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। যে পেশেন্টরা আপনার কাছে রিকারেন্ট একটা একই প্রবলেম নিয়ে আসবে, তাদেরকে এই প্রশ্নটা করবেন যে কমন কি ইয়ে থাকে, কমন বিষয় কি, মানে প্যাটার্নটা বোঝার চেষ্টা করবেন। এই প্রশ্নটা করলে এই পাওয়া যাবে। তো বাচ্চার মা বলছে যে সবচেয়ে কমন সিমটম হলো প্রথম সেদিন রাত্রে, যেদিন অ্যাটাক হবে সেদিন রাত্রে সে অনেক কান্নাকাটি করে, রাত্রে একদম ঘুম থেকে উঠে উঠে কান্না করে আর সাথে কাশতে থাকে। আর সকাল হলেই তার জ্বর শুরু হয় 100, সকালে উঠলে 100 ডিগ্রি তো থাকবেই। আর বলতে থাকে আমার গলা ব্যথা করছে, আমার গলা ব্যথা করছে, নাক দিয়ে পানি চলে আসে, চোখ দিয়ে পানি ঝরতে থাকে। গতবার তো সমস্যা এতই বেড়ে গেছে যে 2 কানেও ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি যথাসম্ভব তাকে ঠান্ডা খাবার বা কোল্ড ড্রিঙ্কস দেওয়া অ্যাভয়েড করি, ঠান্ডা পানীয় দেওয়া অ্যাভয়েড করি। তো আমি বললাম যে বাচ্চা ঠান্ডা কিছু খেলেই কি এরকম রিয়াকশন হয়, বা কি টাইপের রিয়াকশন হয়। তখন মা বলছে যে মাঝে মধ্যে বাচ্চা জেদ করে যে কোক খাবো, তো কোক খেলে তার গলা খারাপ হয়ে যায়। আর অরেঞ্জ আইসক্রিম, চকবার তার খুব পছন্দ, হ্যাঁ, সেটা যদি খায় তাহলে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে। তো বাচ্চাটার বাবা মা আমার সাথে, মানে একটু অবজারভেশন করতেছি, বাচ্চার বাবা মা আমার সাথে কথা বলতেছে, আর বাচ্চা র্যাপিডলি একবার এটা ধরে, একবার ওইটা ধরে, একবার এই করে, হ্যাঁ, কোনো না কিছু ইয়ে এই দেখতেছে, ইয়ে করতেছে। আর আপনার মানে বাবা মার কাছ থেকে সে কিছু না কিছু বলতেছে যে মা এটা দাও, বাবা এটা দাও, ড্যাডি করো, মাম্মি করো, মানে এটা চাই ওটা চাই, এরকম। মানে আমরা কথা বলতেছি, কথার মধ্যেই বাচ্চা কিন্তু একবার মায়ের দিকে যায় এই করতেছে, একবার বাপের দিকে যাচ্ছে। তো যেদিন বাচ্চাটাকে আমার কাছে আনা হলো, তার 3 দিন আগে থেকে তার কাশির সমস্যা শুরু হয়েছে। যদিও প্রথম দিন থেকে তার জ্বর ছিল, হ্যাঁ, যা সেদিন পরের দিন কমে গেছে, কিন্তু কাশি অনেক বেশি ছিল। এবং সে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছে, ওই যে কাশি টাশি হলে অ্যান্টি অ্যালার্জিন যে মেডিসিন গুলা দেয়, এরকমই কোন একটা মেডিসিন, সম্ভবত মোনাস বা এই টাইপের মেডিসিন গুলা কিন্তু তার চলছিল। তো আমি জিজ্ঞাসা করলাম যখন তার এই সমস্যা শুরু হয়, তখন শুরু থেকে শেষ পর্যন্ত তার অ্যাক্টিভিটিস গুলা কেমন থাকে, সে কান্নাকাটি কেমন করে, তার নেচার কেমন থাকে। তো বাবা বলছে যে হঠাৎ হঠাৎ করে সে চিৎকার করে কান্না করে ওঠে। মা বলছে যে শুয়ে আছে, হঠাৎ করে উঠে বসলো, তারপর তখন কিন্তু তার চোখ বন্ধ থাকে, সে লাফালাফি করবে, তখন তাকে কোলে নিলে সে কোল থেকে একদম লাফ দিয়ে নেমে যাবে, আবার পরক্ষণে কোলে উঠে আসবে, তারপর আবার কিছুক্ষণ কান্নাকাটি করে নিজে নিজে ঘুমায় পড়ে। আবার কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে প্রচন্ড কান্নাকাটি করবে, এসে আবার কোলের মধ্যে উঠবে, বলতে গেলাম এইরকম করতে থাকে, অনেক বেশি এরকম করতে থাকে, আর খুব কাশতে থাকে। তো আমি বললাম যে সে তখন কি, মানে কি করে, কোলে থাকতে চায় না কি? বলছে হ্যাঁ হ্যাঁ, সে কোলে কোলে থাকতে চায়, শুতে চায় না। তো কোলের মধ্যে কেমন করে থাকে? তো মা বলতেছে কোলের মধ্যে একদম আমার বুকের মধ্যে এরকম হয়ে একদম আঁকড়ে ধরে থাকে। শুরু থেকেই তার অভ্যাস এমন যে আমি
তাকে মানে সে ঘুমাবে, আমার কোলে এখানে মাথা দিয়ে ইয়ে করবে, তাকে এরকম করে দোল দিতে হবে, দোল দিলে সে ঘুমাবে। তো ইউজুয়ালি কান্নাকাটি করতে করতে রাত্রেবেলা যখন কান্নাকাটি করে ঘুমাইতো না, এই কান্নাকাটি করতে করতে ভোরের দিকে সে ঘুমায় পড়ে। রাত 12টার পরে সাধারণত তার এই সমস্যাগুলা শুরু হয়। আহ, আর ওই কান্নাকাটি আর কোলের মধ্যে থাকবে, ওকে দোল টোল দিয়ে ইয়ে করতে হবে। তো আমি বললাম যে পরের দিন কি হয়? তো বলে যে পরের দিন সকাল থেকেই তার জ্বর শুরু হয়ে গেল, 100 কমপক্ষে থাকবে, ধীরে ধীরে বাড়তে থাকবে আর কাশি শুরু হয়ে যাবে। আমি বললাম যে অনেক বেশি জ্বর যখন আসে তখন সে কি করে? তো সে বলতেছে এমনিতে সে খুব অ্যাক্টিভ কিড, খুবই অ্যাক্টিভ, কিন্তু জ্বর আসলে সে একদম শান্ত হয়ে যায়। হ্যাঁ, আমার সাথে একদম এরকম করে লেপ্টে থাকে। সে চায় আমি যেন তার কাছে থাকি, তার বসে থাকি। আমি বললাম কিভাবে? তো বলে যে মা বলতেছে যে আমি কোথাও যেতে চাইলে বলে মা তুমি যেও না। হ্যাঁ, তখন মানে আমি বললাম যে তখন যদি আপনি ওর বাবাকে বললেন যে তুমি নাও, বা ওর বাবা কাছে এসে তাকে নিল, তখন তখন বলতেছে যে মা বলতেছে ওই সময় বাবার কাছে খুব কম যায়, সে শুধু আমার কাছেই থাকতে চায়। আমি বললাম যে সে কি একদম আপনার সাথে গায়ের সাথে একদম চিপকে লেগে থাকে, না পাশে বসে রাখলেও চলে? এটা বলার কারণ আছে, যারা পুরনো তারা তো বুঝছেন, আমাদের অনেক রুব্রিক্স আছে এই ছোট্ট ছোট্ট কথায়। তো যাক, আমি রুব্রিক্সে আসতেছি না, আমি আলোচনাটা আগে। তো সে বলতেছে না, সে একদম চিপকে কোলে বসে থাকতে চায়, সে অন্য কারো কাছে যাবেই না। তো আমি বললাম যে তাহলে আপনার কাছে থাকে, হ্যাঁ কি চাই, আপনার কাছে কি চাই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার কাছে থাকে, সে অন্য কিছু চায় না, শুধু এইভাবে থাকতে চায়। আমি বললাম যে তাহলে সে আপনাকে চিপকে ধরে থাকে, আপনি যদি তাকে অন্য কারোর কাছে দেন তাহলে সে যাইতে চাইবে না, তাই তো? তোর মা বলছে জি 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 এরকম তাই। যদি তাকে কোল থেকে নামাতে চায় বা অন্য কেউ কাউকে দিতে চায়, সে কিছুতেই যাবে না, আরো জোরে আমাকে একদম চেপে ঝাপটে ধরে থাকবে। হ্যাঁ, তবে অনেক সময় হয় কি, যে তার বাবা যদি বলে যে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাব, তখন সে রাজি হয়, যে বাবা চলো বাইকে করে ধুম করে তোমাকে ঘুরাই নিয়ে আসি, তখন সে রাজি হয়ে যাবে। আমি বললাম যে তাকে নিয়ে আপনি তাহলে ঘরের কাজ কিভাবে করেন, বা আপনার যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো কিভাবে ম্যানেজ করেন? সে কি একদমই আপনাকে সরতে দেয় না? তো মা বলতেছে হ্যাঁ মাঝে মধ্যে টিভিতে যদি চালায় দিই, সে সেটা পছন্দ করে। হ্যাঁ, তখন আহ, তাতে বিজি হয়ে যায়, কিন্তু সুযোগ মানে মা করে কি, যে টম এন্ড জেরি চালায় দেয়, তখন ওর পছন্দ ওই টম এন্ড জেরি সে দেখতে থাকে, সেই সুযোগে মা উঠে চলে যায়। পরে যখন মনে পড়ে যে মা কই, মা তো চলে গেছে, এবার সে খুঁজতে থাকে, তাকে ডাকতে থাকে। তো আমি বললাম সে কি তখন আপনার পিছে পিছে, আপনি উঠে গেলেন রান্নাঘরে, তখন কি সে আপনার পিছে পিছে আসে না সেখান থেকেই ডাকে? তো মা বলছে যে সে পিছু পিছু চলে আসে এবং কান্নাকাটি করে আবার আমাকে সেখানে নিয়ে যায়, ঘরে নিয়ে যায়। টিভি টিভি দেখার সময় সে চায় যে আমি যেন তার পাশে বসে থাকি, সে সময় সে কিছু খেতে চায় না, মাঝে মধ্যে দুধ খেতে চায়। তো আমি বললাম সে সময় যদি আপনি তার বাবাকে তার পাশে বসতে বলেন তাহলে হবে না? না, তাহলে চলবে না, সে খুব কম তার বাবার সাথে থাকতে চায়। তো দেখেন, আমি আবার আরেকটা অবজারভেশনে বলি, মা যখন এই কথাগুলো বলছিল, বা বাচ্চা কিন্তু এই ঠিকই তার অ্যাক্টিভিটিস গুলো চালায় যাচ্ছে। আর একটু পর পর মা 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 এটা আমি এই করব, আমি এটা চাচ্ছি, মানে সে চাচ্ছিল যে মা তার দিকে অ্যাটেনশন দিন, মা তাকে দেখুক, তার দিকে তাকান। তো মা যখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি একটু কথা বলি, তুমি ওখানে থাকো, ভেরি গুড গুড বয়, একটু করে যখন ইয়ে দিয়ে দিল, বাস সে থেমে গেল। আবার একটু পরে আবার মা 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 করতেছে, এটা কিন্তু চলতেছিল মানে আমার প্রায় আধা ঘন্টা না 20 মিনিটের মতন কথোপকথন চলছিল, কেস টেকিং। এই 20 মিনিট ধরেই বাচ্চার কিন্তু এরকম অ্যাক্টিভিটিস চলছিল। তো যাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ওই সময় সে কি করে? তো উনি বলতেছেন যে সে আমার কোলে বসতে চায়, আমাকে আহ, আমাকে আহ,
আমাকে ধরে থাকে। ওই সময় সে কিছুই খেতে চায় না, শুধু দুধ চায়। তো আমি বললাম যে সে কি মানে ঠান্ডা দুধ চায় না গরম দুধ? এটা এই প্রশ্নগুলার করারও কিন্তু কারণ আছে, আপনারাও করবেন, ঠান্ডা না গরম, হ্যাঁ? তো সে বলতেছে সে নর্মাল দুধ চায়, খুব বেশি গরমও না, সাধারণত দুবার সে দুধ চায়, সে নিজে থেকে নিয়ে হাফ গ্লাসের মতন দুধ খেয়ে নেয়। আমি বললাম যে দুধ ছাড়া আর কিছু চাই না, ক্রিস্পি কিছু বা ভাজা পোড়া বা এরকম কিছু? কারণ মা বলছে যে মাঝে মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই খায়, আবার কখনো কখনো দেখা যাচ্ছে অর্ধেক খেতে খেতে সেটা আর ভালো লাগলো না, ছেড়ে দেয়। বললাম যে তার টয়লেট কেমন হয়? তো উনি বলতেছেন যে এমনিতে তার কনস্টিপেশনের সমস্যা আছে, অসুখ হলে সেটা আবারও বেড়ে যায়। বাচ্চার কষা পায়খানার সমস্যা আছে, হ্যাঁ, এবং অসুখ হলে সেটা আবারও বেড়ে যায়। জ্বরের সময় সাধারণত 2-1 দিন পায়খানা হয় না, জ্বর যখন হয় তখন 2-1 দিন পায়খানা হয় না, তখন সে একদম নিস্তেজ হয়ে কোলে পড়ে থাকে, চোখগুলো একদম বন্ধ করে রাখে, নড়াচড়া করার শক্তি পায় না, অন্য কারো দিকে তাকানোরও তার ইচ্ছা থাকে না। তো এই একই কথা, এই কথোপকথনগুলো আমি বলতেছিলাম, আর বাচ্চা কিন্তু ওই মা 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 করে কিন্তু ডেকেই যাচ্ছে, হ্যাঁ, মানে সে চাচ্ছে যে মা তাকে শুনুক। খুবই ইন্টারেস্টিং আর কি, এই জন্য আমি এই বিষয়গুলো আপনাদেরকে বলছি। তো মা বলছে যে তার সমস্যা সময় যদি তাকে বাইরে নিয়ে যাওয়া হয় তখন সে খুব খুশি থাকে। তো আমি বললাম যে আর কি পছন্দ করে সে? তো সে বলতেছে যে তাকে যদি নতুন কিছু দেখানো হয় আহ, তাহলে সে একটু ইয়ে হয়, যেমন রাত্রে যখন তাকে মানে সে কান্নাকাটি করে তখন আমরা একটু মিউজিক, তার কিছু ছড়া গান আছে সেগুলো চালাই দিই, বা দেখা যাচ্ছে যে হেডফোনটা তার কানে লাগাই দিলে সে একটু এনজয় করে, তখন একটু থামলো, থেমে থেমে একটা ঘুমায় পড়লো, হ্যাঁ। কিন্তু সে যদি বুঝতে পারে যে আমি তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছি তখন সে প্রচন্ড বিরক্ত হয়ে পড়ে, হ্যাঁ, তার মন মতো কাজ না করলে সে আরো খিটমিটে হয়ে যায়। এটা রাতের বেলাও যেরকম, দিনের বেলাও এই একই অবস্থা। মানে তার সাথে চালাকি করা যাবে কিন্তু চালাকি করলে ধরা পড়া যাবে না। তো আমি তাকে বললাম যে মেজাজ খিটমিটে হয়ে গেলে সে কি করে? তো উনি বাবা বলছে যে বিরক্ত হলে সে আমার উপরে হাত তুলবে না, হ্যাঁ, কিন্তু আমি যদি বলি যে মাকে ছেড়ে দিয়ে আমার কাছে আসো 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 আমার কাছে আসো, তখন সে আমাকে এরকম করে মারতে, হাত তুলে মারতে যায়। তো মা বলছে যে ওই সময় সে যখন খুব ইরিটেট থাকে, মানে খিটমিটে থাকে সেই সময় কিছু খেতে বললে বলে যে আমি খাবো না। তো আরেকটা অবজারভেশন একটু বলি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথার মধ্যে রাখেন, মানে নোট করে রাখেন আর কি। সেটা হলো, এটাও একটা অবজারভেশন, বাচ্চাটা থেকে থেকে একবার বাবার কোলে লাফায় যাচ্ছে, আবার একটু পরে নেমে আবার মায়ের কোলে, মানে আমি একদম স্পষ্ট ভিজুয়ালাইজেশন হচ্ছে, একবার উঠে ডান সাইডে মা বসেছিল সেখানে যাচ্ছে, আবার যে বাবার কাছে যাচ্ছে, মানে এরকম কিন্তু কন্টিনিউয়াসলি সে করতেছিল, মানে একটা প্লেসে সে অনেকক্ষণ ধরে বসে থাকছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে রাতের বেলা বা ঘরে যখন সে থাকে তখন কি লাইট জ্বালানো থাকে না লাইট বন্ধ করে দেয়? তখন বলে না না, সে লাইট জ্বালায় রাখতে চায়। রাত্রে যখন সে কান্নাকাটি করে সম্ভবত অন্ধকারে ভয় পায়, তাই রুমের লাইটগুলো জ্বালিয়ে রাখতে হয়। সে একা থাকতেও ভয় পায়, সে বাবার কাছে থাকতে চায় না, যদিও আমি তাকে অনেক বেশি বকাঝকা করি, তবুও অসুস্থ হলে সে আমার কাছেই থাকে। সাধারণত সে যখন খুব বেশি ক্লান্ত হয়ে যায় তখনও তার শরীর খারাপ হয়, অসুস্থ অবস্থায় সে ঘন ঘন পানি খেতে চায়। যখন জ্বর থাকে তখন সে 10-15 মিনিটের জন্য আমার থেকে আলাদা হয়ে থাকতে পারে, 10-15 মিনিট আমি তাকে বসায় রেখে অন্য কোনো জায়গায় যেতে পারি না, সে আমার কাছে আসার জন্য এতটাই ব্যাকুল হয়ে যায় যে দেখা যাচ্ছে যে আমি আসতেছি, সে একেবারে ঝাঁপ দিয়ে আমার কাছে চলে আসার চেষ্টা করে। সে পড়ে যাবে কি পড়ে যাবে না, আমি ঘুরতে পারবো কি পারবো না, এটা নিয়েও তার মধ্যে কোনো ভয় থাকে না, সে কেবল আমার কাছে আসতে চায়। তো সে আমার বুকের উপরে মাথা রেখে শরীর একদম এলিয়ে দিয়ে এইভাবে, হ্যাঁ, আমাকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে।
এমনকি শোয়ার সময়ও আমি যদি উপরে বা এরকম শুলাম চিত হয়ে, তাহলে সে আমি চিত হয়ে শুলে আমার একদম বুকের উপরে এরকম উঠবে, আর উপরে শুলে আমার একদম পিঠের উপরে থাকবে, ওইভাবেই সে ঘুমায় পড়ে। তাকে যদি কোল থেকে নামানোর চেষ্টা করি বা ওই রকম অবস্থায় যদি আমি এখান থেকে পাশে রেখে দিই, দেখলাম যে ঘুমাই গেছে, তাকে নিয়ে এরকম করে রাখলাম, তখন সে প্রচন্ড কান্নাকাটি করে। সে আমার কাঁধেই থাকতে পছন্দ করে এবং চায় আমি তাকে সবসময় নিয়ে, মানে যখন জেগে থাকে তাকে তখন সবসময় করে দুলাতে থাকতে হবে। হ্যাঁ, তো শুধু কাঁধে নিয়ে বসে থাকলে সে শান্ত হয় না, তখন আবার চাই যে আমি যাতে একটু নড়াচড়া করি বা তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি। আমি যদি স্থির হয়ে বসে থাকি তখন সে আমাকে এরকম এরকম করে ধাক্কা দিতে থাকে এবং নড়াচড়া করতে বাধ্য করে। তো সে যদি তার বাবার কাছে যায় তবে তাকেও বলে যে দাঁড়িয়ে থাকবে, সে চায় না কেউ তাকে নিয়ে বসে থাকুক। সে বাবার সাথে থাকলে কিছুটা শান্ত থাকে, কারণ সে বোঝে যে বাবার কিছু তো কাজ আছে। কিছুক্ষণ পরে তার আবার সব মনে পড়ে যায়, আমার কথা মনে পড়ে যায়, তখন আবার খিটমিটে হয়ে যায়, ঘ্যান ঘ্যান করতে থাকে। তখন সে যা পায় তা একদম ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়, আর না হলে দেখা যাচ্ছে যে নেমে যে মেঝেতে গোড়াগড়ি করতে থাকে। এই ছিল কেস, খুবই কমন কেস। আপনারা যারা প্র্যাকটিস করেন তাদের চেম্বারে এটা হয়েই থাকে। আমাদের বাসায় বাচ্চারা আছে, আমাদের অনেকেরই বড় বাচ্চা বাচ্চা বড় হয়ে গেছে, ছোটবেলার চিন্তাও দেখবেন যে এইরকম বাচ্চা থাকেই, খুবই কমন, একদম মানে ক্লাসিক্যাল একটা কেস টেকিং আমি আপনাদেরকে বললাম। তো যাক, তাকে ওষুধ দিয়ে দিলাম, 200 পটেন্সি সম্ভবত দিয়েছিলাম। তো 5 দিন পরে বাচ্চা ফলো আপের জন্য আসলো। তো ওষুধ দেওয়ার 3য় দিনে, মানে আমার কাছে ভালো করে বোঝেন কেসটা, বাচ্চার 1.5 মাস আগে অসুখ হয়েছিল, এবার আমার কাছে যখন আসলো তার 3 দিন আগে সে আবার অসুখ হলো। তখন কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক দিল, তারপরে ওই যে হিস্টাসিন বা মোনাস এই টাইপের মেডিসিন গুলোও কিন্তু তার চলছিল। তো ওই অসুখ ভালো হওয়ার 3 দিনের মাথায় কিন্তু আমার কাছে আবার আসছে। তো ওষুধ দেওয়ার 3য় দিন পরে বাচ্চার আবার জ্বর আসে, মানে আমার ওষুধ খাওয়ার পরে বাচ্চার আবার জ্বর আসছে। তো বাচ্চার মা আমাকে ফোন করে বললেন যে ডাক্তার সাহেব, আমরা তো ভাবছিলাম যে আপনার ওষুধ খাওয়ার পরে বাচ্চার আর জ্বর আসবে না, কিন্তু এখন তো আবার জ্বর আসবে, মানে আবার জ্বর চলে এসছে। তো এর মানে কি, মা কি বোঝাতে চাচ্ছে? মানে তারা আশা করেনি যে ওষুধ শুরু করার পরে এত দ্রুত জ্বর আসবে, কারণ অ্যালোপ্যাথি ওষুধ খেলে তো জ্বরটা 1 মাস বা 1.5 মাস পরে আসতো। আর এই মাত্র 3 দিন আগে তার জ্বরের অ্যাটাক হলো, তাই না? আর আমাদের ওষুধ খাইলো, খেয়ে জ্বর ভালো হওয়ার পরিবর্তে আবার জ্বর আসলো। তো এত দ্রুত জ্বর আসবে এটা বেসিক্যালি তারা আশা করে। তো আমি তাকে আশ্বস্ত করলাম যে এই 2 দিন জ্বর তো 2 দিনই থাকবে, এরপরে ধীরে ধীরে কমে যাবে, একটু ধৈর্য রাখেন। তো 4র্থ দিন মা আবার জানালেন, আবার ফোন দিয়ে জানালেন যে জ্বর এখনো কমেনি, বাচ্চার বাবা মানে তার স্বামী খুবই টেনশন করে গেছে বাচ্চাকে নিয়ে। হ্যাঁ, তো তাদের কথার মধ্যে বুঝলাম যে এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়েছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে। হ্যাঁ, তো মা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন, হোমিও সম্পর্কে তার আইডিয়া আছে, কিন্তু বাবা ঘাবড়ে গেছে। হ্যাঁ, তিনি বলতেছেন যে আমি আর একদিন দেখবো, যদি না হয় তাহলে অন্য কোনো ডাক্তারের কাছে যাবো বা আবার অ্যালোপ্যাথি শুরু করবো। তো 5ম দিনে তারা আবার আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে আমরা আবার আসছি আপনার কাছে, বাবা সহ আসবো, ছেলের বাবা সহ আসবো, আপনি একটু বাবাকে বুঝায়েন, হ্যাঁ, আর একটু দেখেন কি করা যায়। তো তারা বললেন যে মানে তারা আসলেন, এসে বললেন যে তারা সন্ধ্যা পর্যন্ত দেখবেন, না হলে অন্য কোনো ডাক্তার বা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যেয়ে আবার শুরু করবেন। তো আমি তখন তার বাবাকে বুঝালাম যে হোমিও ওষুধ খাওয়ার পরে যদি জ্বর আসে তাহলে আমরা তাতে ইন্টারফেয়ার করব না, কারণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো বডি অ্যাজ এ হোল, পুরা সার্বঙ্গিক সর্বদৈহিক ভাবে পর্যবেক্ষণ করা, কেবল তার কিছু সিমটম আলাদা ভাবে না। তো 5ম দিনে বাবা আসলো, তখন আমরা, বাবাও আসলো, বাচ্চাও আসলো, মা নিয়ে আসছে, তখন আমরা দেখলাম যে বাচ্চাটা কিছুটা নিস্তেজ হয়ে একদম ডাল হয়ে মায়ের কোলে পড়ে আছে, একদম নিস্তেজ, আগে যেরকম চঞ্চল ছিল ওইরকম না। তো মা 1ম দিনে জ্বরের সময় বাচ্চার যে আচরণের কথাগুলো বলতেছিল, প্রথম যে মানে
মানে আমি যখন কেস টেকিং করলাম তখন যে ডালনেস বা ইয়েগুলা মায়ের কোলের হয়ে পড়ে থাকে, একদম আমি সরাসরি আমার চেম্বারে তা দেখতে পারলাম সে কিভাবে আঁকড়ে ধরে থাকে, তাকে ওই বসে আছে, তাকে এরকম করে একটু মা কথা বলতেছে, এরকম করে দোল দিচ্ছে, মুখ করছে, একদম প্র্যাকটিক্যালি দেখতে পেলাম। এবং মায়ের বুকের মধ্যে মাথা গুজে বাচ্চা শুয়ে আছে, আর যেই মা থেমে যাচ্ছে তখন করে উঠতেছে। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা দেখতে পেলাম। তো আমি আরেকটু মানে শিওর হওয়ার জন্য বাচ্চার বাবাকে বললাম যে ভাইজান আপনি একটু প্লিজ বাচ্চাকে কোলে নেন তো। বাচ্চার বাবা যখনই তাকে কোলে নিতে গেল অমনি বাচ্চা করে কান্না শুরু করে ফেললো। হ্যাঁ, কিছুতেই সে বাবা তো জোর করে ধরে কোলে নিল, সে কিছুতেই বাবার কোলে থাকতে চাচ্ছে। হ্যাঁ, এবং বাবাকে মানে বাবার গায়ে হাত তোলার মতো না, হাত তুলেনি কিন্তু হাত তুলবে এরকম একটা ইয়ে করছে। তো বাবা অনেক বুঝে হাতে মাথায় হাত টাত বুলায় শান্ত করার চেষ্টা করছে, থামতেছে না। সে খালি বারবার মায়ের দিকে করে ইশারা করছে মা কোলে কোলে, মানে মায়ের কোলে সে যাবে। তো যা হোক, মা তাকে আবার কোলে নিল। কোলে ওঠা মাত্রই বাচ্চারা ক্যাঁকু ক্যাঁপু থেমে গেল। তো মা বলতেছে যে তার বয়স যখন 1-1.5 মাসের মতো ছিল তখন থেকে তার এই স্বভাব। এমনকি ঘুমের মধ্যেও যদি তার বাবা তাকে কোলে নেয় তাহলে সে বুঝে ফেলে। হ্যাঁ, সে কান্না শুরু করে। আর আমি যেই কোলে নিয়ে নিব একদম সেই যে আমি এখন যেরকম শান্ত, একদম এরকম শান্ত হয়ে যায়। ঘুমের মধ্যেও সে মায়ের কোলটা চিনতে পারে। তো আমি তাকে মনে করে দিলাম সেদিনের কথোপকথন, আমার অবজারভেশনের এই কথাগুলো আমি আবার তাদেরকে মনে করে দিলাম যে আগের বারে যখন আপনারা আসলেন বাচ্চাটার আপনি প্রথম সিমটম বললেন যে জ্বর আসার আগে বাচ্চা আগের রাত্রে হঠাৎ করে উঠে বারবার কান্নাকাটি করতো, অনেক কান্নাকাটি করতো, তারপরে গলা ব্যথা শুরু হতো, তারপরে সকাল থেকে জ্বর হতো, এটাই তো বলেছিলেন। सीक्रेट रेसिपी जीवन को स्वादिष्ट बनाएं। তো এখন কি এই ধারাটা কি একই রকম, আমি যে ওষুধ দিলাম এটা খাওয়ার পরে কি এই ধারাটা একই রকম অব্যাহত থাকলো নাকি বদলে গেছে? মা বলছে যে এবার তার গলা ব্যথা হয়নি, কাশিও রাত্রেবেলা যে উঠে উঠে কাশিওটা অনেক হালকা ছিল, কেবল জ্বরটাই আসছে। তার মা আরো বলল আগে জ্বর আসা মাত্রই তাকে প্যারাসিটামল খাইয়ে দেওয়া হতো, এটা একটা সাধারণ রুটিন। আমরা প্যারাসিটামল তো বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চা বলে না আমাদের বড়দের ক্ষেত্রে আমরা দেখি, এবং মডার্ন এজে এই সময়গুলোতে এটা খুবই বেশি দেখা যায় যে জ্বর 100, আমরা তো পেশেন্ট পাই 100 হওয়া লাগে না, 99 হলে প্যারাসিটামল খাওয়ায়। আর যদি 100 ডিগ্রি জ্বর হয়ে যায় তাহলে তো ওই বাচ্চা নিয়ে আপনার কাছে আগে আসবেন, আগে প্যারাসিটামল খাওয়াবে, তারপরে কিন্তু আপনার কাছে যাবে। 90% ক্ষেত্রে প্যারেন্টসরা এসে এরকম বলবে যে সকালে জ্বর ছিল, 2-3 ঘন্টা আগে প্যারাসিটামল দিয়েছি, এখন মনে হচ্ছে যে এই প্যারাসিটামল ইফেক্ট কমে যাচ্ছে, আপনি ডাক্তার সাহেব এমন কিছু ওষুধ দেন যাতে জ্বর না আসে। এরকম কিন্তু এই কথাগুলো কিন্তু 90% প্যারেন্টসরা এসে তার বাচ্চা নিয়ে আপনার কাছে। তো বাবা মারা আসলে আশাই করে যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে প্যারাসিটামলের মতন কিছু আছে, প্যারাসিটামল টাইপের হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে। তারা জানে না, তারা জানে যে প্যারাসিটামল 4 ঘন্টা দেওয়ার পরে 4 থেকে 6 ঘন্টা পরে আবার জ্বর আসে, এটা জানে, আমরা সবাই জানি। হ্যাঁ, আর তারা কি করবে যে আপনি ওষুধ দিলেন 2-3 ঘন্টা পর পর রিপোর্ট করবে, হ্যাঁ, যে এই জ্বর আসলো কিনা, জ্বর আসছে কিনা। হ্যাঁ, এরকম তারা কিন্তু করতে থাকে। তারা এটা বুঝতেই চায় না যে আমাদের সরাসরি জ্বরের কোনো ওষুধ নাই, অ্যান্টিপাইরেটিক কোনো মেডিসিন আমরা দিতে পারবো না। আমরা যদি জ্বরের ওষুধ দিই তবে জ্বর চলে যেতে পারে, আবার আসতে পারে, কিন্তু তাদের প্রত্যাশা থাকে যে প্যারাসিটামলের মতো ম্যাজিক কিছু একটা করে। এখন ধরুন যে ওষুধ দেওয়ার পরে জ্বর চলে এলো, আপনি একটা ওষুধ দিলেন, ওষুধ খাওয়ার পরে বাচ্চার জ্বর চলে আসছে, তখন সে কিন্তু অসন্তুষ্ট হয়ে পড়বে যে ওষুধ নিলাম যেন জ্বর না আসে। এই এই বাচ্চার বাবার কথাই চিন্তা করেন যে ডাক্তারের কাছে গেলাম, ওষুধ নিলাম জ্বর যাতে না আসে, এখন আবার 103 ডিগ্রি জ্বর উঠে গেল।
এইরকম পরিস্থিতিতে দেখবেন যে তারা আবার প্যারাসিটামল খাইয়ে দেয়। তো এই পরিস্থিতিতে আমাদের জন্য বড় সমস্যা কিন্তু তৈরি হয়। মনে করেন আমাদের ওষুধ খেয়ে তার জ্বর আসলো 102-3 ডিগ্রি জ্বর, তখন বেশিরভাগ প্যারাসিটামল দিয়ে দিচ্ছে প্যারেন্টসরা। তখন আমাদের ওষুধের ক্রিয়ার কি হবে? আমরা কি করব? আমরা কি তাকে নেক্সট পটেন্সি দিব, নাকি ওই একই শক্তি পুনরায় দেব? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, এটাও একটা কিন্তু ফিলোসফিক্যাল বিষয়। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে জ্বরের জন্য আমাদের কাছে নিয়ে আসার আগেই দেখা যাচ্ছে 3-4 দিন ধরে তাকে প্যারাসিটামল দেওয়া হচ্ছে বা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। হ্যাঁ, এমনও আপনি অনেক কেস পাবেন, আমরা আমাদের চেম্বারে পাই যে এই জ্বর টর নিয়ে অলরেডি 4-5 বার মানে কি বলবো সাইক্লিক অর্ডারে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে, মানে 4-5 সাইকেল অ্যান্টিবায়োটিক বাচ্চাকে খাওয়ানো হয়েছে। এখন তারা আর অ্যান্টিবায়োটিক দিতে চাচ্ছে না, এত অ্যান্টিবায়োটিক দেওয়া যায় রেজিস্ট্যান্স হয়ে যাবে, তো এই বোধটা বাবা মার মধ্যে চলে আসে। কিন্তু বাবা মা চাওয়া বা না চাওয়ার উপরে তো আর চিকিৎসা নির্ভর করবে না। প্যারেন্টসরা এসে তো বলে যে ডাক্তার সাহেব আমি চাই না আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিতে। তো তাদের চাওয়া না চাওয়ার উপরে তো আর আমাদের কেস ঠিক হবে না। কেস তখনই ঠিক হবে যখন আমরা কেসটাকে টেক ওভার করবো, তাই না? আমরা এটাকে নেব আমাদের মতন করে, আমরা যেভাবে প্রেসক্রাইব করি সেই লেভেলে আমরা ইয়ে করবো, তখনই না হবে। তো আমরা বাবা মাকে বোঝানোর চেষ্টা করি যে আপনার বাচ্চা গত 6 মাস ধরে বা 1 বছর ধরে অসুস্থ, আপনি তাকে বারবার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে আবার হয়ে যাচ্ছে, তার মানে পুরোপুরি তো সুস্থ হচ্ছে না। তো এত কিছু করলেন, তা আমাদেরকে একটু সময় দিবেন না? আমাদের ওষুধকে কাজ করার তো একটু সুযোগ দিতে হবে। এইভাবে আমরা কিন্তু কাউন্সিলিং করি, আপনারাও আপনাদের চেম্বারে প্যারেন্টসদেরকে এইভাবে কাউন্সিলিং করবেন। তো আমি তাদের বলি যে আগের মতো তীব্র সমস্যা হয়তো হবে না, কিন্তু কিছু পুরনো লক্ষণ হয়তো ফিরে আসতে পারে। আপনাকে 2-3 দিন ধৈর্য ধরতে হবে, তারপরে দেখবেন যে বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর এই যে রিকারেন্ট বারবার তার যে আক্রমণটা হয়, এই আক্রমণটা হবে না। এটা কিন্তু আমি বলি, আপনারাও এইভাবে বলুন। এটা এমন একটা জার্নি, সেটা পাড়ি দেওয়ার জন্য মানে এই প্যারেন্টসদেরকে কাউন্সিলিং করার যে জার্নি, এটা পাড়ি দেওয়াটা নতুন ডাক্তারদের জন্য খুবই কঠিন। যারা একদম রিসেন্টলি চেম্বার শুরু করেছেন তাদের জন্য তো ডেফিনেটলি খুব কঠিন। হ্যাঁ, তারা অনেকেই বুঝতে পারেন না যে আসলে কেসগুলোকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে। হ্যাঁ, কারণ আপনি বাবা মাকে যতই বুঝায় পাঠান না কেন, রাত্রেবেলা 102 ডিগ্রি জ্বর উঠলেই প্যারাসিটামল কিন্তু সাথে সাথে 1 চামচ ঢোকাই দিবে, আর সকালে ফোন করে বলবে যে স্যার রাত 2টার সময় জ্বর বেড়ে যায় প্যারাসিটামল দিয়েছে, আপনার কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ, তো আমার মনে হয় যে মানে নতুন বলে না, পুরনোরাও যারা অনেক প্র্যাকটিস করেন, আপনাদের প্র্যাকটিস লাইফে এরকম কম বেশি অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু যেতে হয়েছে এবং স্টিল নাও যেতে হচ্ছে। কি আপনারা পান না? এরকম হয় না? এরকমই কিন্তু হয়। আঙ্কেল বক্কর বকবকে মাথা দিবে চক্কর। কি জন্টু বন্টু, আর কতকাল থাকবো বাসায়? অমুকের বলা তমুক এই লাগেছে নাচায়। এমন বোরিং মুহূর্তে প্রাণ ফিরুক আবার, প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পার। তাই না? তো এগুলো আমাদের প্র্যাকটিস লাইফের একদম নিত্য নৈমিত্তিক ঘটনা, আপনি মানেন আর না মানেন। হ্যাঁ, রাতে আপনাকে তো মানে জ্বর উঠেছে মানে বাচ্চার মুখের মধ্যে এক চামচ প্যারাসিটামল দিয়েই দিবে। হ্যাঁ, আপনি যদি তাকে পরের দিন পরের শক্তি বা পরের পটেন্সি দেন, দিয়ে আপনি তাকে যদি বোঝান, যতই বোঝান না কেন সে কিন্তু আপনার বুঝবে না। জ্বর আসলে প্যারাসিটামল দিয়ে দিবে। তো অ্যালোপ্যাথিতে দেখেন কোনো ঝামেলা নাই, যত ঝামেলা হোমিওপ্যাথিতে। অ্যালোপ্যাথিতে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, প্যারাসিটামল দিয়ে দেন, অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দেন বা প্যারাসিটামল দিয়ে দেন, বাচ্চার জ্বর কিন্তু কমে যাবে। হ্যাঁ, নাপা সাপোজিটরি দিয়ে দেন, ভল্টারিন সাপোজিটরি দিয়ে দেন, আধা ঘন্টার মধ্যে জ্বর ইয়ে হয়ে যাবে, বাচ্চা ঘুমায় যাবে, বাবা মাও নিশ্চিন্ত, পুরো পরিবার নিশ্চিন্ত। কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু বিষয়টা একটু অন্যরকম। আমাদেরকে ওষুধ দেওয়ার পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি হাউ টু ওয়ার্ক, এই ফিলোসফিটাও কিন্তু আপনাকে বোঝাতে হবে। এখন ধরেন যে জ্বর 102 বা 100 বেড়ে 103 হয়ে গেল,
হ্যাঁ, অমনি বাবা মা প্রশ্ন করবেন, ডাক্তার সাহেব হোমিওপ্যাথি ওষুধে কি আসলে জ্বর নামবে? হ্যাঁ, ওষুধ নাই যে ওষুধ দিয়ে জ্বর নামানোর ব্যবস্থা করেন? আরে ভাই, হোমিওপ্যাথি মানে জ্বর কি টেনে নামানোর জিনিস নাকি? হ্যাঁ, জ্বর তো একটা শরীরের ডিফেন্সিভ মেকানিজম, তাই না? একটা প্রতিরক্ষা ব্যবস্থা। হয় কোনো ইনফেকশন হয়েছে, প্রস্রাবের ইনফেকশন হতে পারে, থ্রোট ইনফেকশন বা অন্য কিছু, তার শরীর কি করতেছে, নিজে থেকেই তো তাপমাত্রা বাড়ায় দেয়, আবার যখন ডেঞ্জারাস পিরিয়ড চলে যায় তখন আবার নিজে থেকে কমায় দেয়। এটাই তো আমরা জানি, কিন্তু তারপরে আমরা কিন্তু ধৈর্যটা রাখতে পারি। এই কেসটার ক্ষেত্রেও খেয়াল করে দেখবেন, মানে আমি পরের ফলো আপের কথা বলতেছি, যে বাচ্চার মেন্টাল স্টেটটা আমরা যদি দেখি যে পুরোপুরি সে সুস্থ অবস্থায় কিন্তু ফিরে আসছে, যদিও তার জ্বর। মা বলছে যে আগে যখন গলা ব্যথা শুরু হতো তখন রাত্রে এরকম এরকম থাকতো, এই করতো, এরকম করতো, বললো না, বলেছে। তো পরের দিন সকালে জ্বর আসতো তখন একদম নিস্তেজ হয়ে পড়ে থাকতো। কিন্তু এবার কি বলছে মা, যে গত রাত্রে যদিও 2-1 বার ঘুম থেকে উঠে কান্নাকাটি করেছে কিন্তু ওরকম না, তারপর আবার নিজে নিজে শুয়ে পড়ছে। মানে আগে যেরকম মায়ের বুকের মধ্যে, পিঠের মধ্যে, কোলের মধ্যে সারা রাত ঘুমাতে শুয়ে থাকবে, দোল দিতে হবে, ওই রকম কিন্তু জেদ কিন্তু সে করেনি। উঠছে, জাগছে, কিন্তু আবার ঘুমায় গেছে, কোলে থাকার জেদ করেনি। তো যাক, যেহেতু স্টেট আছে, আমি পেশেন্টকে আবার 1M দিয়ে দিলাম, পরের পটেন্সি দিয়ে দিলাম। তো ওষুধ দেওয়ার 2 দিন পর মা যখন বাচ্চাকে নিয়ে এলেন তখন তার মুখে স্বস্তির হাসি। মা জানালেন যে আজ তার আর জ্বর আসেনি, গতকাল বিকালে সামান্য 100-র মতো ছিল এবং রাত হতে হতে ওটা 99-98.6 নেমে আসে এবং সকাল থেকে সে একদম সুস্থ। তো বাবা মার কাছে জ্বর না আসা মানে হলো এই যে স্বস্তি আসছে, মানে অলিম্পিকের মেডেল জিতছে, এরকম আনন্দ। হ্যাঁ, হোমিওপ্যাথি প্র্যাকটিসেও কিন্তু এটা আপনার এক ধরনের বড় প্রাপ্তি হবে। হ্যাঁ, তো আমার অনেক বছরের অভিজ্ঞতা, আপনাদের মতন হয়তো অত লম্বা না, কিন্তু আমার যেটুকু অভিজ্ঞতা আছে, আমি দেখেছি যে রুগীরা সেরকম বলে যে ডাক্তার সাহেব হোমিওপ্যাথি দিয়ে কি জ্বর সারবে, নাকি হোমিওর পাশাপাশি প্যারাসিটামল খাওয়াই দিই, এরকম অনেক প্যারেন্ট বলে। তাহলে জ্বর ভালো করাটা কিন্তু আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। হ্যাঁ, আপনি হয়তো অনেক বড় বড় ক্যান্সার, আলসার, জটিল জটিল কেস সারাতেন, হ্যাঁ, কিন্তু আমাদেরকে হোমিওপ্যাথি দিয়ে দ্রুত জ্বর সারানোটাই হলো সবচেয়ে বড় ওই যে ট্রফি জিতার মতো। হ্যাঁ, মানুষের ধারণা যে হোমিওপ্যাথি কেবল ধীর গতিতেই কাজ করে, স্লো। কিন্তু যখন তারা দেখে যে এই যে এই প্যারেন্টসরাও যেরকম দেখছে যে আগে যেমন ঘন ঘন জ্বর আসতো, অ্যান্টিবায়োটিক না দিলে সেরে যেত না, কিন্তু এই যে আমরা ওষুধ দেওয়ার পরে আর ঘন ঘন জ্বর আসে না। যদিও প্রথম ডোজ দেওয়ার পরে আসছে 3 দিনের মাথায়, কিন্তু তার পরবর্তী ফলো আপ গুলোতে আর কিন্তু জ্বর আসেনি। তারা স্টিল নাও, বাচ্চা এখন মনে হয় 8 না 9-এ পড়ে, স্টিল নাও আর তার ওরকম জ্বর আসে না, ওইরকম ঝামেলাও হয় না। তখনই এদের কিন্তু মানে পেশেন্টদের বিশ্বাস কিন্তু অনেক বেড়ে যায়। তো যাক, আমি বললাম যে বাচ্চাটি গত রাত থেকে এখন পর্যন্ত কেমন আছে। তো মা জানালো যে রাত্রে একবার উঠে কান্নাকাটি করলো, সারাদিন বেশ অ্যাক্টিভ ছিল, সকাল থেকে জ্বর নাই, তবে সে এখন কিছু খেতে চাইছে না। সকালে ঘুম থেকে উঠে সে নিজে নিজে দুধ চেয়েছিল, কিন্তু নাস্তায় চিনি পরোটা দেওয়া হলো, 2-1 লোকমা মানে ছিঁড়ে 2-1 খেয়ে আর খায়নি। দুপুরেও সে কিছু খায়নি। গত কয়েকদিন থেকে তার পায়খানাটা, মানে আপনার কাছে ওষুধ খাওয়ানোর পর থেকে তার পায়খানাটা নরম হচ্ছে। গতকাল তো 3-4 বার পায়খানা করলো, আজ এই পর্যন্ত 2 বার করেছে। তো বাচ্চাটা গতদিন আপনার ওষুধ খাওয়ার পরে রাত 12টার দিকে ঘুমিয়ে সকাল 10টা পর্যন্ত, মানে দ্বিতীয় ডোজ যখন দিলাম তখন সকাল 10টা পর্যন্ত সে ঘুমাইছে এবং এই দিনের বেলাতে সে ঘুমাতে চাচ্ছে। তো যাক, এই কেসটা আমি 2টা ফলো আপের কথা বললাম আপনাদেরকে। হ্যাঁ, তো এই কেসটা আমাদেরকে কিন্তু অনেক কিছু শিখাইছে। আপনারাও যদি মন দিয়ে শুনে থাকেন, আপনারাও কিছু না কিছু তো এখান থেকে শিখতে পারছেন। কি শিখলেন এই কেস থেকে? কিছু শেখা গেছে? আজকের ম্যাচ দেখার মতো হবে। সেটা তো দেখা যাবে, কিন্তু ডিফারেন্ট শেডের হোয়াইটের কি হবে? দেখলেন ডিফারেন্ট শেডের হোয়াইট? সলিউশন একদম সিম্পল।
নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আছেন আপনারা না ঘুমায় টুমায় গেলেন? আছি স্যার। আছেন, আচ্ছা ঠিক আছে। একটু সারা টারা দিলে তখন বোঝা যায় যে না আছেন। তো যাক, যখন একটা শিশু সুস্থ থাকে এবং সে যখন অসুস্থ হয়, এই দুইটা অবস্থার মধ্যে কতটা পার্থক্য, এটা কিন্তু এই কেসটাতে একদম স্পষ্ট। আপনারা কি বুঝতে পারলেন? আমি এটাই বলতে চাচ্ছি, পুরো কেসটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বাচ্চাটা কেবলমাত্র একটা লক্ষণ দিচ্ছে না, বরং সে নিজে থেকে একদম পূর্ণাঙ্গ আর্সেনিকের একটা ছবি ফুটায় উঠেছে। বিশেষ করে যারা আমার পুরনো আর্সেনিক পড়েছিলেন তারা তো জানেন, আমার আজকে সম্ভব হবে না এত আলোচনা করার, কিন্তু পুরনোর আমি দু একটা কথা বলবো নি। তারা মিলায় দেখবেন যে একটা পূর্ণাঙ্গ আর্সেনিকের চিত্র, কিন্তু একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, তাই না? বাচ্চার মা প্রথম যখন বর্ণনা দিচ্ছিল তখন তিনি বিষয়টা অতটা স্পষ্ট করতে পারছিলেন না, কিন্তু যখন বাচ্চাটি জ্বর আক্রান্ত অবস্থায় আমার সামনে আসলো পরের ফলো আপে, তখন কিন্তু সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। ওই যে বললাম, মায়ের কোলে এরকম হয়ে আছে, মাকে আবার এরকম করে দোল দিতে হচ্ছে, তাই না? আবার বাবা যেই নিতে গেল কান্নাকাটি, বাবাকে এরকম করে মারতে যাচ্ছে। একদম একদম জীবন্ত ম্যাট্রিনিটিকা বা রেপার্টিনের মতন হয়ে গেল। তো এই কেসটা মেজর ইস্যু ছিল যে কিভাবে তাকে ম্যানেজ করা যায়। যদি প্রথম যখন তাকে ওষুধ দেওয়া হয়েছিল, তারপরে বাচ্চাটা কেবল জ্বরে আক্রান্ত থাকতো, হ্যাঁ, কিন্তু প্রথম যে ডোজটা তাকে দিলাম তখন তার জ্বরই হলো, তাই না? কিন্তু মানসিকভাবে সে শান্ত থাকে। তারপরে যখন আমি পরবর্তী পটেন্সি, আমি প্রথমে কিন্তু দিতাম না, কিন্তু পরে দেখলাম যে না, কিছু তো থেকে গেছে, ওই যে মায়ের কোলে দোল খাওয়াইয়া, তখন আমি কিন্তু পরবর্তী M1 পটেন্সি দিলাম। এরপরে তার ওই যে বারবার অসুস্থ হয়ে যাওয়া, ওই যে জ্বরের অ্যাটাক বা ওই যে থ্রোট ইনফেকশন, এগুলো কিন্তু একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো এখান থেকে আমাদের শেখার বিষয় হলো, আমরা কি কেবল জ্বরের চিকিৎসা করছি নাকি বাচ্চার চিকিৎসা করছি? এই বাচ্চাটাকে কি জ্বরের সময়ের আর্সেনিক নাকি সে জন্মগত আর্সেনিকের বাচ্চা? এরকম প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসবে। হ্যাঁ, আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে আমাদের কাছে কিন্তু এরকম প্রশ্ন আসবে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা শিখতে পারবেন যে বাচ্চার সম্পূর্ণ ক্যারেক্টার, তার প্রতিটা জেস্টার আমাদেরকে বলে দিচ্ছে যে আর্সেনিক বাচ্চা কি করবে। আপনার চেম্বারে যদি আর্সেনিক বাচ্চা আসে, ডেফিনেটলি আর্সেনিক বাচ্চা এরকমই করবে। এতটাই মিল আমাদের হোমিওপ্যাথিতে। একটা মেডিসিনের যত কেস আসুক দেখবেন যে এই প্যাটার্নে আপনার সাথে আলোচনা